হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফেল টু রেল চ্যানেল। দেখো, আজকে আমরা এখানে এই ভিডিওতে তিনটে প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই তিনটে বেসিক প্রশ্ন তোমাদের সবার মনে রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার জন্য সেফ জোন কি হবে, এএলপির জন্য সেফ জোন কি হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি ল্যাঙ্গুয়েজ কি সিলেক্ট করবে, তোমার যে পরীক্ষা যে তুমি দেবে সেখানে তুমি কনফিউশন যে কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে, ইংলিশ নাকি বাংলা। আর 3 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে তুমি তোমার পার্ট বি এর জন্য কি ট্রেড সিলেক্ট করবে, তোমার যে নিজস্ব যে ট্রেড রয়েছে সেখানে তুমি কোন ট্রেডটা সিলেক্ট করবে, তোমার জন্য কোনটা বেটার হবে। তো দেখো, এখানে এই মূলত এই তিনটে প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। তো তার আগে তোমাদেরকে এখানে একটা কথা বলি, এত কম ভ্যাকেন্সিতে একটা সিট বার করে নেওয়া নিজের জন্য সত্যিই খুব চ্যালেঞ্জের ব্যাপার, মানে একটা বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার। আমি নিজে স্বীকার করি যে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমাদের সময় অনেক বেশি ভ্যাকেন্সি ছিল, তোমাদের থেকে প্রায় 5 গুণ বেশি ভ্যাকেন্সি ছিল, তাতে আমরা ফাইট করেছিলাম এবং একটা সিট নিয়েছিলাম। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তোমাদেরকে যেভাবে লড়াই করতে হবে সেটা কিন্তু অনেকটা হার্ড, অনেকটা শক্ত একটা কাজ। কিন্তু তার মানে এই নয় যে তুমি পারবে না, ঠিক আছে। এছাড়া দেখো, সরকারের যে রণনীতি, মানে তোমরা এটা এতদিনে তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে যে ভ্যাকেন্সি কিন্তু আর ইনক্রিজ হবে না। তুমি যদি আশায় বসে থাকো যে ভ্যাকেন্সি আবার 5 গুণ 10 গুণ করবে তবে তুমি ভালো করে প্রিপারেশন নেবে, তুমি চাকরি পাবে, এটা ভাবা এবার এখনো পর্যন্ত যদি এটা ভেবে থাকো তাহলে সেটা তোমার ভুল ধারণায় তুমি রয়েছো, ঠিক আছে। তো তোমাকে ধরেই নিতে হবে এই সিট থেকে একটা সিট নিতে হবে। 50 লাখ 60 লাখ যদি ফর্ম ফিল আপ হয়, এটাও সত্যি যেখানে মাত্র 10% লোকের সঙ্গে তোমার ফাইট হবে, তুমি অরিজিনাল ফাইট করবে। আমাদের সময়ও তাই ছিল, তোমাদের সময়ও তাই। কিন্তু যদি কম্পারিজন করে দেখা যায় তাহলে আমরা অনেকটা সহজভাবে মানে তোমাদের তুলনায় আজকের ডেটে দাঁড়িয়ে যদি কম্পারিজন করি তাহলে তোমাদের থেকে আমাদের যে মানে প্রিপারেশন স্ট্রাগলটা বলতে পারি অনেকটা আরামদায়ক, মানে তোমাদের থেকে, ঠিক আছে। কি বলছি বোঝা গেল? মানে আমাদের সময়ও শক্ত ছিল। যারা বলছো যে তোমরা তো খুব আরামে চাকরি পেয়ে গেছো, সহজে চাকরি পেয়ে গেছো, এরকম নয়। আমরাও যথেষ্ট কম্পিটিশনের সঙ্গে মানে প্রিপারেশন নিয়েছি এবং লড়াই করেই চাকরি পেয়েছি। কিন্তু তোমাদের যে সিচুয়েশন সেটা সত্যি অনেক বেশি টাফ, সেই মানে আমাদের সঙ্গে তোমাদের যদি তুলনা করা হয়। তো কিন্তু এই সব করে তো কোনো লাভ নেই যে তুমি আরামে চাকরি পেয়েছো, ও আরামে চাকরি পেয়েছে, এবার তোমাদের সময় এই ছিল সেই ছিল, এগুলো করে লাভ নেই। তোমাকে একটা সিট নিতে হবে। তো যদি 50 লাখ ফর্ম ফিল আপ হয়, 5 লাখের সঙ্গে তোমার ফাইট হবে, এটা তোমাকে মেনে নিতে হবে এবং সেই হিসেবে তোমাকে রণনীতি তৈরি করতে হবে। তো কি বললাম বোঝা গেল যে সিট আর বাড়বে না, তোমাকে এর মধ্যেই মাইন্ডসেট করে নিতে হবে। মাইন্ডসেটটা খুব জরুরি। এবং যদি সত্যি প্রতি বছরও ভ্যাকেন্সি আসে তাহলে তুমি যদি এই বছরের টার্গেট নাও যে আমি এই ভ্যাকেন্সিতে একটা সিট নেব এবং দেখা গেল কোনো কারণে তুমি পারলে না, তো এই সরকারের কথা অনুযায়ী বা যে স্টেটমেন্টগুলো সামনে বেরিয়ে এসেছে যে প্রতি বছর ভ্যাকেন্সি আসবে, রেল মিনিস্টারও বলেছে, তো সেক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে তাহলে তুমি নেক্সট ভ্যাকেন্সিতে একটা সিট পাওয়া করতে পারবে। কারণ অনেক পরীক্ষাই রয়েছে, আমি নিজেও অনেক পরীক্ষা দিয়েছি, ফেল করেছি তবে আজকে চাকরিটা পেয়েছি। পুলিশের পরীক্ষা বাদ হয়েছি, মাঠে দৌড়ে বাদ হয়েছি, অন্যান্য আরও পরীক্ষা রয়েছে সেগুলো মানে একদম কাছাকাছি গিয়ে বাদ হয়েছি। এনটিপিসিতে তোমার লেভেল 2 লেভেল 3 ক্লিয়ার করেছি, ফাইনালে বাদ হয়ে গেছি। তো এরকম করেছি কিন্তু অ্যাটেম্প্ট নিয়ে গেছি। তো সেক্ষেত্রে তোমার কাছে যদি অ্যাটেম্প্ট বেঁচে থাকে তাহলে তুমি যদি এখন প্রিপারেশনটাকে এইভাবেই টার্গেট নিয়ে এগিয়ে যাও তাহলে সেটা তোমার জন্য ক্ষতিকারক না, সেটা তোমার জন্য লাভদায়কই, তোমার জন্য ভালোই হবে, ঠিক আছে। তো এতক্ষণ যেটা বললাম সেটা তোমার মাইন্ড সেট করার জন্য আমি একটু কথাগুলো বললাম, তুমি বোঝার চেষ্টা করো আমি কি বললাম। আমি চ্যানেলে ভিডিও বেশি দিতে পারি না কারণ সময় পাই না। এএলপির জব সম্পর্কে পরে একদিন আলোচনা করব, শুধু এটুকু জেনে রাখো এএলপি জব একটা শিডিউলড মানে জব নয় যে তুমি প্রতিদিন অমুক সময় যাবে অমুক সময় চলে আসবে। মানে তোমাকে সবসময় একটা মানে 16 ঘন্টা রেস্ট দেওয়া হয়, কিন্তু তার মাঝখানে তোমাকে রেডি থাকতে হয় যে তুমি এখন যাচ্ছ মানে আজকেই রিটার্ন করবে এরকম না, তুমি কালও রিটার্ন করতে পারো বা তারপরের দিনেও রিটার্ন করতে পারো, মানে নিজের হেডকোয়ার্টারে নিজের রুমে। কারণ বাইরে যেখানে আমরা গাড়ি পৌঁছে দিই সেখানে গিয়ে রেস্ট করতে হয়। তো এগুলো নিয়ে পরে ডিটেলে আলোচনা করবো। তো মোট কথা শিডিউল নয়, মানে তুমি যে ভাববে আমি রেগুলার ভিডিও দেবো গাইড করবো তোমরা বলো, সেটা পারি না, সেটা মানে ছোট করে বললাম। তো মেইন যে প্রশ্ন মানে সেফ জোন কি হবে, তো দেখো ভ্যাকেন্সি চার্টটা যখন দেখি এত খারাপ লাগে যে এখানে সেফ জোন বলে কিছুই নেই। আমাদের সময় আমরা নির্বাচন করতে পেরেছিলাম, মানে সিলেকশন করতে পেরেছিলাম যে আচ্ছা এখানে এত ভ্যাকেন্সি আছে, এখানে এত ভ্যাকেন্সি আছে, এখানে এত ভ্যাকেন্সি আছে, মানে চলো এটা নয় এটা, এটা নয় এটা। কিন্তু তোমাদের কাছে এই সুযোগটাই নেই।
তো তোমরা কিভাবে সিলেক্ট করবে? এই যে এত হাজারো ভিডিও ইউটিউবে দেখতে পাচ্ছ, জোন সিলেকশন করতে বলছে, বেস্ট জোন, লোয়ার কাট অফ যাবে, এখানে লোয়ার কাট অফ যাবে, এখানে হাই কাট অফ যাবে, এগুলো ফালতু, মানে এগুলোর কোনো মানে হয় না, তোমরা যে দেখছো সময় নষ্ট করছো। তো এখানে আমি দু তিনটে কথা বলবো। দেখো, সেফ জোন যদি বলো, এখানে দুটো ক্যাটাগরির ক্যান্ডিডেট থাকবে। একটা হচ্ছে যাদের কম বয়স, মানে যাদের মনে হচ্ছে যে এই প্রথমবার তোমরা এলপির পরীক্ষা দেবে এবং তোমাদের এজ রয়েছে, তুমি আরো দু তিনটে অ্যাটেম্প্ট দিতে পারবে। যদি প্রতি বছর এক্সাম হয় তাহলে তুমি আরো দু তিনটে অ্যাটেম্প্ট দিতে পারবে। এরকম কিছু ক্যান্ডিডেট থাকবে, কিছু মানে ভালোই ক্যান্ডিডেট থাকবে। এবং এরকম কিছু ক্যান্ডিডেট থাকবে যাদের এটাই লাস্ট অ্যাটেম্প্ট, মানে আর রাস্তা নেই, দেওয়ালেতে পিঠ ঠেকে গেছে, এরকম ক্যান্ডিডেট থাকবে। তো দুইজনের ক্ষেত্রে দুটো সিচুয়েশন। তো আমি এখানে দুজনের জন্যই কথা বলবো। যাদের কাছে অ্যাটেম্প্ট বেঁচে রয়েছে তারা একটু রিস্ক নিতে পারো, ঠিক আছে? মানে ধরো, আমি নিজেও চাকরি করছি, আমি ওড়িশায় রয়েছি, নিজের বাড়ি ছেড়ে, পরিবার ছেড়ে আমি বাইরে রয়েছি। আজকে তখন আমার মনে হচ্ছিল আমাকে যেখানেই পাঠাক, জম্মু কাশ্মীর দিক, যেখানে খুশি দিয়ে দিক, মানে আমি চলে যাব, এরকম মনে হয়, যেটা তোমাদের এখন মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু দুই ধরনের ক্যাটাগরির ছেলেদের সঙ্গে যদি আমি, মানে ছেলেদের নিয়ে যদি কথা বলি, সেখানে ছেলে মেয়েদেরকে নিয়ে, যে একটা হচ্ছে তোমার কাছে অ্যাটেম্প্ট বেঁচে রয়েছে, তাহলে তুমি একটু রিস্ক নিতে পারো যে আমার ঘরের কাছাকাছি যে আমি চাকরি করতে চাই, মানে কলকাতা বোর্ড রয়েছে, মালদা বোর্ড রয়েছে, ঠিক আছে, তোমার শিলিগুড়ি বোর্ড রয়েছে, এই ধরনের তুমি করতে পারো কাছাকাছি, মানে একটু রিস্ক নিতে হচ্ছে আর কি। যেহেতু তোমার কাছে অ্যাটেম্প্ট বেঁচে রয়েছে, কিন্তু তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। আর যাদের কাছে আর সুযোগ নেই, এটাই লাস্ট অ্যাটেম্প্ট, দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদেরকে বলবো যেখানে বেশি সিট রয়েছে, ম্যাক্সিমাম সিট রয়েছে, সেখানেই ফর্ম ফিল আপ করো। এটাও সত্যি যে সেখানেই সবাই ভিড় করবে, তাহলে আমি কেন ভিড় করতে বলছি তোমাকে ওখানে গিয়ে? তার কারণ সেখানে সিট বেশি, তোমার প্রবাবিলিটিটা বেশি। তুমি যদি কিছু করতে পারো, মানে ধরো তুমি যেখানে কম সিট সেখানে ফিল আপ করলে, আর যেখানে বেশি সিট সেখানে ফিল আপ করলে, কম্পিটিশন সব জায়গাতেই কম বেশি সমান হবে। আমি কাট অফ নিয়ে কথা বলবো না, কিন্তু যার কাছে লাস্ট অ্যাটেম্প্ট এটা, সে একটা এইভাবে ভেবে দেখতে পারো যে আমি যখন মরবই, তাহলে একটু দূরে যাই এবং যেখানে একটু রিস্ক বেশি রয়েছে, ফর্ম ফিল আপ বেশি হোক, আমি লড়াই করব, কিন্তু তোমার প্রবাবিলিটিটা একটু বাড়বে, কারণ সেখানে সিটের সংখ্যাটা বেশি, ঠিক আছে? তোমার যেহেতু দেওয়ালে পিঠ থেকে গেছে, মানে আমি কি বলছি, মানে কি বোঝাতে চাইছি সেটা একটু মানে বোঝার চেষ্টা করবে। তো যাদের কাছে লাস্ট অ্যাটেম্প্ট, আমি বলবো সিট সংখ্যাটাকে একটা ফ্যাক্টর হিসেবে ধরো, যেখানে সিট তোমার মনে হচ্ছে বেশি, যেমন বিলাসপুরে সিট অনেক বেশি রয়েছে, তো বিলাসপুরটা আমার মনে হচ্ছে করা যেতে পারে, যাদের লাস্ট অ্যাটেম্প্ট, ঠিক আছে? আর যাদের হাতে সুযোগ রয়েছে তারা ঘরের কাছাকাছি চেষ্টা করো এবং একটু বেশি করে পড়ার চেষ্টা করো, যাতে তুমি ঘরের কাছেই চাকরি করতে পারো। যেমন আজকে আমার ক্ষেত্রে, আমি তখন মনে হয়েছিল যেখানেই দিক চলে যাব, কিন্তু আজকে সমস্যা কি, আমি আমার নিজের ঘর, পরিবার, বাবা মা, ভাই বোনকে ছেড়ে বাইরে রয়েছি, নিজে রান্না করছি, খাচ্ছি, নিজের কাজকর্ম করছি, ঠিক আছে? তো চাকরি পেয়ে যাওয়ার পরে এগুলো কিন্তু তখন তোমায় ভাবতে হবে। তো তুমি যদি এখনই, তোমার কাছে যদি অ্যাটেম্প্ট বেঁচে থাকে, যে তুমি এখনো দু তিনবার অ্যাটেম্প্ট করতে পারবে, তো সেক্ষেত্রে একটু ভালো করে পড়ো, একটু জোর দিয়ে পড়ো, এবারে না হলে ওবারে, কিন্তু তুমি ঘরের কাছে চাকরিটা করতে পারবে এবং বাবা মাকে দেখতে পারবে, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতে পারবে, ঠিক আছে? বাইরে থাকলে সেটা হবে না। তাহলে দু ধরনের, মানে ছেলে মেয়েদের জন্যই বললাম যে জোন কিভাবে সিলেক্ট করবে, কি জোন সিলেক্ট করবে সেটা তোমার একদম পার্সোনাল ব্যাপার। আমি আমার এখানে ওপিনিয়নটা দিলাম যে একটা ফ্যাক্টর হচ্ছে তুমি তোমার ঘরের কাছে পরিবারকে নিয়ে থাকবে, বন্ধু বান্ধবকে নিয়ে থাকবে সেই হিসেবে, এবং তোমার কাছে অ্যাটেম্প্টও বেঁচে রয়েছে। আর একটা হচ্ছে যাদের কাছে আর কোনো অ্যাটেম্প্ট বেঁচে নেই, লাস্ট অ্যাটেম্প্ট এটাই, একটা রিস্ক নিতে হবে এবং একটা চাকরি যা হোক করে পেতে হবে এরকম মনে হচ্ছে, সেক্ষেত্রে যেখানে সিট সংখ্যা বেশি তুমি সেখানে যাওয়ার চেষ্টা করো। বিলাসপুরটা একটা এক্সাম্পল হিসেবে দিলাম, যে সর্বোচ্চ যেহেতু সিট ওখানে রয়েছে, বাকি তুমি তোমার ইচ্ছে মতো জোন সিলেক্ট করবে, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে ক্লিয়ার হয়ে গেল। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে তুমি ল্যাঙ্গুয়েজ কি সিলেক্ট করবে। সাধারণভাবে ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট, মানে পরীক্ষা যে তুমি দেবে, ইংলিশে কেন দেবে, তোমার দেখবে ওরা যে ট্রান্সলেশন করে দেয় না, মানে গুগল থেকে তুলে দেয়, এমন ট্রান্সলেশন করে দেয় বাংলাটা তুমি বুঝতে পারবে না। আমাদের সময় এরকম হয়েছিল। তবু একটা জিনিস, পরবর্তীকালে যখন আরো ধীরে ধীরে পরীক্ষা আরো দিই, মানে এনটিপিসি লাস্ট পরীক্ষা দিই, তো এনটিপিসি পরীক্ষাটা দিয়ে দেখেছিলাম যে বাংলার যে ল্যাঙ্গুয়েজ সেটা ঠিকঠাক আসছে, বোঝা যাচ্ছে। তো আমার মনে হয় তুমি যদি ইংলিশে তোমার মনে হয় যে তুমি প্রবলেম হবে, সেক্ষেত্রে তুমি বাংলা ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করবে। ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করলেও তুমি ইংলিশটা বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে পাবেই। আর তুমি যদি এখনই ইংলিশ সিলেক্ট করে দাও, প্রশ্ন প্রতিবারে ইংলিশেই আসবে,
ঠিক আছে, আর ইংলিশেই তুমি দেখতে পাবে। আর যদি বাংলা সিলেক্ট করে রাখো, প্রশ্নগুলো প্রতিবার বাংলা আসবে, তোমার যেখানে বাংলায় সমস্যা হচ্ছে উপরে কোনায় ডান দিকে অপশন থাকে, তুমি সেখানে ইংলিশে চেঞ্জ করে করে দেখতে পারবে। তো আমার মনে হয় ল্যাঙ্গুয়েজটা তুমি বাংলায় রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। যদি মানে আমি যে লাস্ট এনটিপিসি পরীক্ষা দিয়েছি সেখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক লেগেছে, ঠিক আছে। ইংলিশ তো এমনি তোমার বাই ডিফল্ট থাকছেই ল্যাঙ্গুয়েজ হিসেবে, সেখানে ইংলিশ শুধু সিলেক্ট করে রাখাটা আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। তো ল্যাঙ্গুয়েজ নিয়েও ক্লিয়ার হয়ে গেল যে তুমি কি সিলেক্ট করবে। হ্যাঁ, সব এই যে কথাগুলো বলছি তুমি তোমার ইচ্ছে মতোই করবে, আমি শুধু আমার অপিনিয়নটা দিচ্ছি, এটাই করতে হবে এরকম ব্যাপার নেই, ঠিক আছে। এরপরে 3 নম্বর যে তুমি কি ট্রেড সিলেক্ট করবে, পার্ট বিতে কি ট্রেড সিলেক্ট করবে। তো দেখো আমি নিজে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা, তো আমি পার্ট বিতে ট্রেড সিলেক্ট করেছিলাম ইলেকট্রিশিয়ান, এবং এটা আমার জন্য খুব হেল্পফুল হয়েছিল কারণ আমি ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করেছি। তো আমি ইলেকট্রিশিয়ান ট্রেডটা নিয়েছিলাম এবং আইটিআই এর বই নিমি ডিজিটি প্যাটার্নের যে বই সেটা পড়েছিলাম, এবং ট্রেডের পরীক্ষা খুব ভালো হয়েছিল। এমনকি তখন আমাদেরকে গাইড করার মতো সেরকম মানে যেহেতু আমরা প্রথম ওই ধরনের পরীক্ষা দিচ্ছিলাম, এত ইউটিউবে সেইভাবে ছিল না, ক্রেজ ছিল না, যার কারণে আমরা আন্দাজে আন্দাজে পড়েছিলাম যে আচ্ছা টেকনিক্যালটা আরো ভালো করে পড়তে হবে। ট্রেডে অনেক বেশি সময় দিয়ে ফেলেছিলাম, ট্রেডের নাম্বারও অনেক বেশি এসে গেছিল, কিন্তু লাভ কিছু হয়নি। কারণ কি, ট্রেডে শুধু তোমাকে কোয়ালিফাই করতে হবে, নাম্বারটা যোগ হবে না, ঠিক আছে। মেন তোমাকে পার্ট এ নাম্বারটাই তুলতে হবে, তার উপরেই মেরিট হবে। তো ট্রেড হিসেবে যাদের ইলেকট্রিক্যালে বিটেক বা ডিপ্লোমা রয়েছে তারা কি করবে, ইলেকট্রিশিয়ান নেবে ট্রেডটা। যাদের আইটিআই রয়েছে ইলেকট্রিশিয়ানে তারা তো ইলেকট্রিশিয়ান নেবেই, ঠিক আছে। যাদের মেকানিক্যাল রয়েছে, মেকানিক্যালে তোমার ডিপ্লোমা বিটেকের যে সেমিস্টারে যে সাবজেক্টগুলো ছিল, তুমি যখন ফর্ম ফিল আপ করবে দেখবে ফিটার আসছে, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং আসছে, মেশিনিস্ট আসছে। তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে, যে হ্যাঁ আমি এই সেমিস্টারে এটা পড়েছিলাম, এটা কনফিডেন্স রয়েছে আমার, কনসেপ্ট ক্লিয়ার রয়েছে আমার, আমি করে দিতে পারবো, তুমি সেই সাবজেক্টটা নেবে। তবে মেকানিক্যালের জন্য ফিটারটা আমি শুনেছি বন্ধু বান্ধবের থেকে যে ফিটারটা নাকি মেকানিক্যালের জন্য ভালো, ঠিক আছে। তুমি মেকানিক্যালের জন্য ফিটারটা নিতে পারো। বাকি ফান্ডা এখানে এটাই লাগাবে, বিটেক ডিপ্লোমা ছেলেদের মেয়েদেরকে বলছি যে তুমি ডিপ্লোমা বা বিটেকে যে সেমিস্টারে পড়েছো সেখানে এখানে যে ট্রেডগুলো দেখাচ্ছে তোমার পরিচিত কিনা, একদম অপরিচিত ট্রেড নিতে যাবে না, তাহলে কিন্তু ফেসে যাবে, ঠিক আছে। পরিচিত যে ট্রেড এবং কনফিডেন্স রয়েছে সেটাই তুমি নেবে। তো টোটাল 3টে প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করলাম। দেখো আমি কাট অফ নিয়ে বা কোথায় কি কাট অফ যাবে ভবিষ্যতে এগুলো নিয়ে আমি ভিডিও দিই না বা দেওয়াটা ঠিক পছন্দ করি না। সেটা আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যে তোমরা কাট অফ নিয়ে বেশি এখন থেকে মাথা খারাপ করো না। তোমার একটাই দায়িত্ব, হিউজ প্র্যাকটিস, এবং রেলের যত প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে আমি একটা কথাই বলবো শেষে, প্রচুর প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করো। আমাদের 18 সালের যে কোয়েশ্চেনগুলো আছে এএলপি টেকনিশিয়ানের, এনটিপিসির, ঠিক আছে, বা জেইর, সেগুলোকে প্রচুর প্র্যাকটিস করো, নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, সায়েন্সটাকে স্ট্রং রাখো। সায়েন্সের যে তোমার কোয়েশ্চেনগুলো হয় সেগুলো কনসেপ্টচুয়াল হয়, বিশেষ করে ফিজিক্স, সেটাকে তুমি বিশাল পরিমাণে স্ট্রং করো প্র্যাকটিস করে করে। আমি রুটিন দিচ্ছিলাম, ওই রুটিনে এখন আর পড়লে ক্র্যাক করা সম্ভব নয়। আমাদের সময় ঠিক ছিল, ধীরে ধীরে এগোচ্ছিলাম, একটা টার্গেট নিয়ে পড়ছিলাম। এখন আর সময়ও বেশি নেই, যেটুকু সময় আছে প্রচুর প্র্যাকটিস করো, মানে নিজে হাতে প্র্যাকটিস করো, পরীক্ষা দাও, মোবাইলে হোক কম্পিউটারে হোক, বসে একটা করে পরীক্ষা দাও, তার সলিউশন করো, নেগেটিভ কেন হচ্ছে সেটা দেখো, কোনটা অ্যাটেন্ড করতে পারছো না সেই বিষয়গুলোর উপর খাতায় লিখে আলাদা করে কনসেপ্ট ক্লিয়ার করো। ইউটিউবে সব কন্টেন্ট রয়েছে, বড় বড় চ্যানেল রয়েছে, সেগুলো ফলো করো। বাকি আজে বাজে যে ভিডিওগুলো দেখে সময় নষ্ট হয় সেই ভিডিওগুলো থেকে দূরে থাকো, ঠিক আছে। তো চলো এটুকুই বলার ছিল। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ন্যাচারালি বলি না, তবু বলছি, এই সময় আমি মাঝে মাঝে ডিউটির ফাঁকে ফাঁকে ভিডিও দেবো তোমাদেরকে, ঠিক আছে, যেটা তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্তই থাক, ধন্যবাদ।